মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে পাঁচটা জিনিস আপনাদেরকে শেখাবো। এক নম্বর হচ্ছে ওয়ার্ড আর্ট, 2 নম্বর হচ্ছে ইকুয়েশন, 3 নম্বরে সিম্বল, 4 নম্বরে পেজ সেটআপ, 5 নম্বর হচ্ছে কলাম, কিভাবে কলাম করে লিখতে হয়। তো ওয়ার্ড আর্ট, প্রথমে আমরা চলে আসি ওয়ার্ড আর্ট। এখন যদি বলি যে ওয়ার্ড আর্ট এটা কি, মানে এটা দিয়ে মূলত কি করা যায়, তাহলে অ্যানসারটা বলো তো তোমরা, কি আসবে? বলিস, বলো। হ্যাঁ 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 হুম, হ্যাঁ ঠিক আছে, তোমাদের দুইটা ঠিক আছে, বিনারটা একটু বলিস। মানে ওইটা হচ্ছে শেপ, স্মার্ট আর্ট, আর এটা হচ্ছে ওয়ার্ড আর্ট। স্মার্ট আর্ট একটা, ওয়ার্ড আর্ট আরেকটা। ওদের দুটো হয়েছে, ওয়ার্ড আর্ট হচ্ছে লেখাকে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য। যেমন এই মাইক্রোসফট ওয়ার্ড যে লেখাটা, এটা একটা কালার আমরা করতে পারবো, লেখাকে আমরা যে কোনো একটা কালার করতে পারবো, ফন্ট কালার। এখান থেকে আমরা চাইলে এই লেখাটাকে আমরা দুইটা কালার মিক্সড করতে পারবো না, বা এই লেখাটার ভিতরে বড় ধরনের কোনো ছায়া দিতে পারবো না, এই লেখাটাকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারবো না, যেটা ওয়ার্ড আর্ট দিয়ে করলে এটা করা যাবে। তো ওয়ার্ড আর্ট থেকে করতে হয়, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে চলে যাব। এই যে একটা মোটা একটা বড় একটা এ দেওয়া আছে, তার মানে এটাই হচ্ছে ওয়ার্ড আর্ট। এখানে আমরা ক্লিক দিব, দেওয়ার পরে একটা প্লেট আসবে, এটাকে বলে একটা প্লেট। এখানে বেশ কিছু ডিজাইন আমরা দেখতে পাবো, 5টা, আর এদিকে 5টা, 25টা ডিজাইন আছে এখানে। 25টা ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা তোমার ভালো লাগে, মানে কোন ডিজাইনটা দিলে তোমার কাজটাকে আরো বেশি সুন্দর লাগবে, দেখতে আরো আকর্ষণীয় লাগবে, সেরকম একটা ডিজাইন তুমি চয়েস করবা। ধরো আমরা এই মুহূর্তে এটা চয়েস করলাম, 16 নাম্বারটা চয়েস করলাম। যেহেতু লেখা সিলেক্ট করা ছিল, অটোমেটিক এই লেখাটা কিন্তু আমাদের প্লেটের মধ্যে চলে আসছে, উইন্ডোর মধ্যে চলে আসছে। তো এই লেখাটাকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে চাইলে, কোনো ফন্ট চেঞ্জ করবো কিনা, যে লেখার স্টাইল চেঞ্জ করবো কিনা, সাইজ বড় আরো বড় করবো কিনা, বা ছোট করবো কিনা, বোল্ড করবো কিনা, ইত্যাদি ইত্যাদি কাজ করে আমরা এটাকে কি করতে পারি, ওকে ক্লিক করতে পারি। এই যে আমাদের এই লেখাটা কিন্তু কি হয়ে গেল, একটু বড় করি, আমরা এটা ওয়ার্ড আর্টের মাধ্যমে লেখাটাকে আকর্ষণীয় করে উপস্থাপন করলাম। এখন দেখো এটার পিছনে কিন্তু একটা ছায়া আছে, দেখছো এই যে পিছনে, এখন এটার পিছনে ছায়া আছে, এবং এটা কয়েকটা কালারের মিশ্রণ রয়েছে, এখানে কয়েকটা কালারের মিশ্রণ রয়েছে লেখার ভিতরে। তো এই যে ভিতরে যে কালারটা, এটাকে বলে কি কালার, ফিল কালার। কি কালার বলে, ফিল কালার। আর সাইডে যে কালারটা আছে, ওই যে সাদা মতো, একটু আউট সাইডে দেখো একটু সাদা মতো কালার আছে, এটাকে বলে কি কালার, স্টক কালার, বা কি কালার, আউটলাইন কালার। স্টক কালারও বলা যায়, আউটলাইন কালারও বলা যায়। এখন আমরা আউটলাইনে যে কালারটা সাদা আছে, এই কালারটা আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, পরিবর্তন করতে চাচ্ছি, বা অন্য কোনো কালার দিতে চাচ্ছি। এই যে দেখো এখানে আছে কি শেপ, আউটলাইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখান থেকে মনে করে একটা কালার দিব, এই যে রেড দিলাম, দেখছো আউটলাইনের সাইডে লাল আসছে, এটা দিলে হলুদ আসছে। যেটা দিলে তোমার ভাল লাগবে এমন একটা কালার তুমি চাইলে দিতে পারো। সাদা তো আগেই ছিল, কোনটা দিলে ভালো লাগে দেখো তো, ইয়েলো। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা আউটসাইডে কালার করলাম, ভিতরে কিন্তু এখনো কিছু করি নাই। এখন আউটসাইডে যে কালারটা করেছি, সেই কালারটা যতটুকু থিকনেস হয়েছে, মানে মোটা হয়েছে বা চিকন হয়েছে, ওটাকে যদি আমরা আরো একটু মোটা করতে চাই, তাহলে কি করতে হবে, না, শেপ আউটলাইনে গিয়ে কি করতে হবে, হ্যাঁ, ওয়েটটাকে আমাদের বাড়াতে বা কমাতে হবে। এখন আছে কত, 1 পয়েন্ট আছে, এই যে 1 পয়েন্ট, এই যে দেখো এখানে একটা অরেঞ্জ কালারের মতো কিন্তু একটা শেড চলে আসছে। তার মানে এখন ওই শেডটা কোথায়, 1 পয়েন্টে, তার মানে এখন 1 পয়েন্ট আছে। যদি টিচার তোমাকে জিজ্ঞেস করে বোর্ডে যে স্টকটা এখন কত দেওয়া আছে, মানে আউটলাইনটা কত দেওয়া আছে, তুমি বলবো যে 1 পয়েন্টে দেওয়া আছে। কত, মানে দেখেই কিন্তু তোমাকে বলতো, মুখস্থ তো আর বলতে পারবা না। তো এখন আমরা উইতে গিয়ে আমরা কি করতে পারি, এটাকে আরো চাইলে মোটা বা চিকুন, আরো চিকুনও করতে পারি, আরো চাইলে মোটাও করতে পারি। এভাবে আমরা স্টকটাকে কি করব, মোটা বা চিকুন করব। এবার আসো, বেশি মোটা হয়ে গেল, আমরা একটু চিকুন করে দিচ্ছি। ওকে, এবার আমরা ফিল কালার নিয়ে কাজ করব, অর্থাৎ ভিতরে যে কালারটা,
এটা নিয়ে কাজ করতে চাই। তো এখন এখন ভিতরে যে কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, যাবে? এটা হচ্ছে শেপ ফিল। শেপ ফিলে গিয়ে আমরা চাইলে দেখো এটাকে রেড মানে এক কালারে নিয়ে আসলাম, যে কোনো একটা কালারে নিয়ে আসলাম, যে কোনো একটা কালারে নিয়ে আসতে পারি। এবং ভিতরে যদি কালারটা চেঞ্জ করতে চাই, অন্য কোনো ডিজাইন দিতে চাই, এই যে আমরা কি করতে পারবো, এই যে এডিটে গিয়ে, এডিট টেক্সটে গিয়ে আমরা এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা কি করতে পারবো, এই যে এইখানে গিয়ে এই যে অর্ডার স্টাইল থেকে আমরা ডিজাইনটা, ওই যে যেই 25টা ডিজাইন ছিল, এই ডিজাইনটা প্রথমে আমরা কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম না? এখন আমরা চাইলে কিন্তু অন্যটাও দিতে পারি, যে না ওটা তো ভালো লাগতেছে না, চেঞ্জ করা দরকার, তাহলে আমরা ক্লিক দিব, পরিবর্তনটা হয়ে যাবে। তার মানে ওইটাকেই আমরা কি করতে পারবো, স্টাইলটা পরিবর্তন করতে পারবো, শেপ ফিল দিতে পারবো, আউটলাইন দিতে পারবো, চেঞ্জ শেপ করতে পারবো। যে শেপের যে ডিজাইনটা দেখো এটা একটু ঘুরে গেছে, এটা এক সাইডে মোটা আর এক সাইডে চিকন, দেখছো? এটা 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 বুঝতেছো তো? মানে পরিবর্তন হচ্ছে, দেখো শেপটার, শেপের একটা পরিবর্তন আসতেছে। তাহলে এই টাইপের পরিবর্তনগুলো আমরা তাহলে আমরা কি করতে পারি, শেপ চেঞ্জ করতে পারি, শেপটাকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। ওকে, এরপরে দেখো এখানে অর্ডারের মধ্যে আরো বেশ কিছু কাজ আছে, এগুলো তুমি যখন কম্পিউটারে বসবা, প্র্যাকটিস করতে বসবা, এখান থেকে বাকিগুলো একটু দেখে নিতে হবে তোমাদের। কারণ এই সবগুলো যদি আমি তোমাদেরকে এখন ওয়ার্ডারের মধ্যে দেখাই, আমরা কিন্তু 5টা শেষ করতে পারবো না, 1 ঘন্টার উপরে লেগে যাবে। তাহলে কিছু কাজ কি নিজের হোমওয়ার্ক, নিজে প্র্যাকটিসের জন্য রাখতে হবে। যেমন আরো কয়েকটা দেখাই, শেপ শ্যাডো ইফেক্ট, আমরা শেড ইফেক্টটা চেঞ্জ করতে পারি, যে ছায়াটা, এই ছায়াটাকে আমরা কি করতে পারি, চেঞ্জ পরিবর্তন করতে পারি। তারপরে দেখো পজিশন চেঞ্জ করতে পারি, এটা আছে কোন দিকে, পজিশন চেঞ্জ করতে পারি, 3D ইফেক্ট দিতে পারি, লেখার মধ্যে 3D ইফেক্ট দিতে পারি, এই লেখার মধ্যে কি দিতে পারি, 3D ইফেক্ট দিতে পারি। দেখো 3D ইফেক্ট। এরপরে দেখো এখানে আমাদের কি কি আছে, এই যে অ্যালাইনমেন্ট সেট করতে পারি, স্পেসিং বাড়াতে কমাতে পারি। এই যে স্পেসিং এ দেখো নরমালে আছে, টাইট দিতে পারি, একটা থেকে আরেকটা কাছাকাছি চলে আসবে, দেখছো? আসে নাই, ক্লিক দিই, একটার সাথে আরেকটা কিন্তু মিলে গেল, মানে ভেরি টাইট। আর নরমাল দিলে স্বাভাবিক যেটা থাকে, আর হচ্ছে ভেরি লুজ দিলে একটা থেকে আরেকটা কিন্তু ক্যারেক্টার স্পেসিংটা, এই যে একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেল, এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং চেঞ্জ করতে পারি। বা যদি আমরা মনে করি যে নরমাল আছে, নরমালটাই থাক, নরমালটাই দিতে পারি। তাহলে এই ওয়ার্ডারের বাকি কাজগুলো একটু প্র্যাকটিস করে নিবা। এখন দেখো এই যে পিছনে যে ছায়াটা আছে, এই ছায়াটা কিন্তু আমরা লোকেশন চেঞ্জ করতে পারি। এখন এটা আছে, এই দেখো উপর দিকে ঘুরাইতে পারি ছায়াটা, দেখছো? এটা দিয়ে এদিকে ঘুরাইতে পারি, এটা দিয়ে এদিকে ঘুরাইতে পারি। 3D ইফেক্টের যে শেডটা, হ্যাঁ মডেলটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। এই ছিল ওয়ার্ডারের কাজ। এরপরে হচ্ছে আমরা দ্বিতীয়টা চলে আসবো, ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে কি, ইকুয়েশনের কাজটা কি, গাণিতিক, গাণিতিক যে কাজগুলো এগুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে করতে পারি। গাণিতিক কি, আমরা জানি যে অঙ্কের ভিতরে যেই রুট ওভার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সমস্ত পাওয়ার, এই যে যে কাজগুলো এগুলো আমরা ইকুয়েশন বলে থাকি, মানে গাণিতিক কাজ। এই কাজগুলো করতে গেলে আমাকে চলে যেতে হবে ইনসার্টে, চলে যেতে হবে ইকুয়েশনে। ইকুয়েশনে যাওয়ার পরে এখন যে প্লেটটা এখানে চলে আসছে, দেখো পুরোটাই কিন্তু ইকুয়েশনের কাজ। এখন এখান থেকে অনেক টুল রয়েছে, এখানে দেখো ডাউনলোডে ক্লিক করলে আরো আসবে গাণিতিক অনেক সূত্রের বিভিন্ন সায়েন্টিফিক বিভিন্ন ধরনের চিহ্ন কিন্তু এখানে রয়েছে। তো আমরা বেসিক কয়েকটা ইউজ করে দেখি, কয়েকটা ইউজ করি। যেমন আমরা সমস্ত ইউজ করব, উপরে নিচে লিখব, তাহলে আমাকে কোনটা ইউজ করতে হবে, ফ্র্যাকশন। এই যে এক্স ওয়াই, দেখো একটা এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই দিয়েছে। ক্লিক দিব, দেওয়ার পরে এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে কোনাকুনি, এটা দিলে এদিকে, এটা দিলে ওই যে দেখো একটু উপরে নিচে আছে, এক একটা এক এক রকম। তো আমরা এটা দিব, দেওয়ার পর উপর একটা বক্স চলে আসছে, মনে করো 8 লিখলাম, নিচে আমরা 4 লিখলাম, এটা হচ্ছে সমস্ত। এরপরে ধর একটা রুট ওভার চাচ্ছে, রুট ওভার কোত্থেকে আনবো, কিবোর্ডে তো রুট ওভার নাই। এই কিবোর্ডের মধ্যে কি রুট ওভার আছে? নাই, এটা কিন্তু ইকুয়েশন ছাড়া পথ নাই।
ইকুয়েশন থেকে আনতে হবে। তাহলে আমরা চলে যাব এই যে এখানে রুট ওভার আছে, এখানেও আছে, এই যে রেডিক্যালের মধ্যে এই যে এখান থেকে এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, যেটা যখন লাগে আমরা এটা নিলাম। নেওয়ার পরে লিখবো হচ্ছে a প্লাস বি। এরপরে আমি চাচ্ছি পরবর্তীতে যা লিখবো সেটা যেন ওই যে উপরে যে দাগটা, রুট ওভার যে উপরে দাগটা, এটা যেন আর সামনে না আসে। তার জন্য কি করতে হবে বলো? তার জন্য কি করতে হবে? এখন আমি যদি যে ধরো এখানে আরেকটা লিখতেছি, ধরো একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আমার ওই যে উপরে যে দাগটা ওটা কিন্তু সোজা চলে আসতেছে সামনের দিকে। এই যে আমরা যাই লিখতেছি সেটা কিন্তু সামনের দিকে চলে আসতেছে, কিন্তু আমি ওটা ওই পর্যন্ত স্টপ করে দিতে চাই, মানে a প্লাস বি পর্যন্তই স্টপ করে দিতে চাই, কিন্তু এটা তো স্টপ হচ্ছে না। কি করব? স্টপ করব কেমনে? কেমনে সিলেক্ট বাদ? মানে সিলেক্টই তো নাই এখন, ওই যে কার্সর লাফাইতেছে, কোনো সিলেক্ট নাই তো। আসসালাম, কোনো সিলেক্ট নাই, কার্সর কিন্তু লাফাইতেছে। তাহলে কি করতে হবে? এই যে এটা প্র্যাকটিস করো নাই তোমরা, এই যে রাইট এরো চাপ দিতে হবে, এই যে রাইট এরো সরে গেল, কিন্তু কার্সরটা একটু ডান দিকে চলে আসছে, এখন কিন্তু আর আসবে না সামনে। এখন দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, a প্লাস বি দেই, একটা ব্র্যাকেট দেই, আসছে? ওই দাগটা সামনে চলে আসছে, আসে নাই? তার মানে তুমি যদি স্পেস না দাও তাহলে ওটা বরাবর আসতেই থাকবে, এটা একটা কাজ। আচ্ছা এবার আসো, তুমি উপর একটা পাওয়ার দিতে চাচ্ছ, a প্লাস বি উপর একটা হোল স্কয়ার দিতে চাচ্ছ, এই স্কয়ারটা কোথা থেকে দিবা? এটা দেওয়ার জন্য এই যে স্ক্রিপ্টে চলে যেতে হবে, এটাতে চলে যেতে হবে। এখন এটা তো হইলো না, এটা তো এইটার উপরে আবার এটা আসছে, কিন্তু আমি তো এইটার উপরে চলে দিতে চাচ্ছিলাম। তাহলে কি করতে হবে বলো তো, কে পারবা? ধরো এখানে আমি a দিছি, এখানে আমি 2 দিলাম, এবার হইছে প্লাস, কিন্তু আমি যে এটার উপরে চাচ্ছিলাম, শুধু এই যে এ এতটুকুর উপরে চাচ্ছিলাম, এটার উপরে পাওয়ারটা চাচ্ছিলাম, কিন্তু এটা তো হইলো না। তাহলে কি করতে হবে? না, এক্ষেত্রে হচ্ছে সিলেক্ট করে নেওয়া দরকার ছিল প্রথমে, এই যেভাবে সিলেক্ট করে এখন তুমি এটাতে দাও, শুধু এটার মধ্যে একটা পাওয়ার আসবে, দেখো দেখছো? এখন তুমি এখানে 3 বা 4 বা যেটা পাওয়ার আছে সেটা তুমি এখানে দিতে পারো। তাহলে তোমরা এই যেগুলো প্র্যাকটিস করো নাই, তোমরা যারা আগে ক্লাস করছো তাদের কথা বলতেছি, ওকে বলতেছি না। মানে এটা হচ্ছে তোমাদেরকে এই যে সেকেন্ড যে রিভিশন ক্লাসটা, এটা তোমাদের দরকার আছে না নাই? দরকার আছে। আচ্ছা তাহলে এই ছিল ইকুয়েশনের কাজ। তার মানে আমাদের যখন যে এই চিহ্নটা এখান থেকে প্রয়োজন হবে আমরা এখান থেকে নিব, যেমন ভাগ চিহ্নটা কিবোর্ডে নাই, কিন্তু পূরণ চিহ্ন কিবোর্ডে আছে না নাই? এই যে পূরণ চিহ্নটা এক্স দিয়ে লিখতে হবে, আর ভাগ চিহ্নটা কিন্তু কিবোর্ডে নাই। নট ইকুয়াল আছে কিবোর্ডে, তাহলে কই থেকে লিখবা? ইকুয়াল আছে, সমান সমান তুমি এখান থেকে যে কিবোর্ড থেকে এখান থেকে দিতে পারো, কিন্তু এই যে নট ইকুয়াল যদি দরকার হয় কোথায় আসতে হবে? ইকুয়েশনে আসতে হবে। তার মানে গাণিতিক যত কাজ আছে কিবোর্ডে যে কটা আছে ওটা তো আছেই, কিবোর্ডে যেগুলো নাই সেগুলো ইকুয়েশনে গিয়ে আমরা কাজটা করব। ওকে, আচ্ছা এই ছিল আমাদের ইকুয়েশনের কাজ। 3 নাম্বার আমরা চলে আসবো হচ্ছে সিম্বল। সিম্বল অর্থ কি? প্রতীক বা চিহ্ন। আমরা যে কোনো ধরনের চিহ্ন আমরা ইউজ করি, অনেক সময় দেখি যে বিভিন্ন নির্বাচনের সময় আমরা বিভিন্ন ধরনের মার্কা মানে নাম্বার দিতে হয়, আপেল মার্কা, হ্যাঁ চশমা মার্কা, বই মার্কা। আচ্ছা ঠিক আছে, এখন আমি তো ওনা কই আছে, একটু ডাক দাও তো, এই আজটা খারাপ লাগে। তো তো এই ছিল হচ্ছে আমাদের সিম্বল। বিভিন্ন ধরনের চিহ্নগুলো আমরা কোত্থেকে আনবো সেটা আমি একটু দেখিয়ে দিতে চাই। ইনসার্টে ক্লিক, সিম্বলে ক্লিক করার পরে মোর সিম্বলে ক্লিক করার পরে দেখো এখানে অসংখ্য চিহ্ন তোমরা পেয়ে যাবা, যেমন এই যে পেন, সিজার, তারপরে কি চশমা। তোমরা সবাই ওই পাশে গিয়ে থাকলে হবে, আমি এখানে ক্লাস করাই বিরক্ত হচ্ছে, মানুষ আসে কথা। তারপরে যে এটা কি মোমবাতি, আমি কয়েকটা ইউজ করে দেখালাম। এখানে কিন্তু আরো অসংখ্য এই যে ডেঞ্জার চিহ্ন, যেখানে মনে করো একটা মিটার লাগানো আছে, ধরো কারেন্ট, ওখানে বিপজ্জনক জায়গা, তো ওখানে এরকম একটা সিম্বল তোমরা কি করে রাখতে পারো, ডেঞ্জার দিয়া, হ্যাঁ ইলেকট্রিক এই চিহ্নটা তুমি কি করতে পারো, স্টিকার প্রিন্ট দিয়া তুমি এটা
ওইখানে লাগায় রাখতে পারো, এখানে যাও না কিন্তু কঙ্কাল হয়ে যাবা, মইরা যাইবা, ঠিক আছে না? ডেঞ্জার, বিপজ্জনক। তখন এই চিহ্নটা তুমি পাইবা কই? এই চিহ্নটা তোমাকে সিম্বল থেকে আনতে হবে। কোত্থেকে? যে কোনো ধরনের চিহ্ন মানেই তোমার সিম্বল আসতে হবে। সিম্বল এসে তুমি এটাকে বড় ছোট করে কালার করে ইউজ করতে পারো। ওকে, এই ছিল হচ্ছে সিম্বলের কাজ, না বুঝলে বইলো কিন্তু। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপটা হচ্ছে আমরা যখন এরকম একটা পেজ নেই, ওয়ার্ডে একটা পেজ নেই, এই পেজটা কিন্তু অটোমেটিক একটা সেটআপে থাকে। এই পেজটা কি সাইজের থাকে তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, পেপারটা কি সাইজের থাকে? না, লেটার সাইজ থাকে। কি সাইজ? ডিফল্ট অবস্থায় লেটার সাইজ থাকে। এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, ওই যে 60টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, তোমাদের 60টা প্রশ্ন অ্যান্সার দিতে পারলে 60 মার্ক, আর 60 মার্ক বোর্ড পরীক্ষা দিতে হবে। তো এগুলো যে টুকটাক বিষয়গুলো যদি তোমার নলেজে না থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। তুমি যদি অফিস কোর্স, ওয়ার্ড, এক্সেল সবগুলো প্রোগ্রাম খুব ভালোভাবে জানো, দেখবা যে তোমার নৈর্ভিত্তিক বইটা না পড়লেও অ্যান্সার দিতে পারবা। আর যদি এগুলো ভালো করে না জানা থাকে তাহলে দেখা যায় গেল। আচ্ছা, তুমি কি বলতে পারো যে ফন্ট সাইজের মধ্যে, ফন্ট সাইজের লিস্টে কত থেকে কত পর্যন্ত থাকে? লাস্ট আছে 72, শুরু অ্যান্সার ভুল, 1 মাইল। এইভাবে তোমরা ফেল করে আইবা পরীক্ষায় গিয়া। তাইলে এগুলো তোমরা ভালো করে দেখতে হবে তাকায়া। দেখো লাস্টেরটা 72 ঠিক আছে, কিন্তু শুরু হচ্ছে 8 থেকে। এটা কিন্তু একটা প্রশ্ন, একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্নের জন্য তুমি 1 মার্ক তোমার ছুটে যাবে। আর 36 পাইতে হবে, 60 এর মধ্যে 36 পাইলে তুমি পাস করবা। 35টা অ্যান্সার হলে তো তুমি ফেল করলা, তাই না? যাই হোক, একটা ক্লাস চলতেছে, এর মধ্যে আমরা এক্সাম বিষয়ে আলোচনা করতেছিলাম। এই যে এইখানে হচ্ছে আমরা যখন একটা পেজ নিব তখন আমরা কি করব, এই পেজটা কি সাইজের আছে সেটা আমাদের জানা দরকার। আমরা জানবো কোত্থেকে? পেজ লেআউট থেকে সাইজে গিয়ে। এই যে দেখো লেটার সাইজ। এখন বলতে পারো যে লেটার সাইজের কত বাই কত ইঞ্চি থাকে? লেটার সাইজ কত ইঞ্চি বাই কত ইঞ্চি থাকে? তখন সঠিক আনসার কি দিবা? 8.5 ইন্টু 11। এটা ডিফল্ট অবস্থায় থাকে, এটা মাইক্রোসফট কোম্পানি থেকে ফিট করে রাখছে। তুমি কম্পিউটার কিনা যখন ওয়ার্ড ওপেন করবা তখনই দেখবা যে এটা একা একা হিসাব হচ্ছে এই সাইজটা, তাই না? এখন যদি বলে লেটার সাইজের মাপ কত? 8.5 ইন্টু 11। আচ্ছা, এবার আসো আমরা সাইজ ঠিক করা শিখবো। এখানে আমাদের দেখো অসংখ্য সাইজ কিন্তু রয়ে গেছে। এখন তুমি বলতে পারো এত সাইজ কি লাগবে আমাদের? লাগবে না। এখান থেকে মাত্র 2টা সাইজ তোমার লাগবে অফিস আদালতে কাজ করার জন্য। অফিস, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বা তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, যে আমি একটা দোকান দিলাম ইয়ের সামনে, কোর্টের সামনে, আমি এই দলিল করি, এই করি, সে করি, বিভিন্ন কাজ করি, তাহলে এই ক্ষেত্রে লাগবে কোনটা? লাগবে হচ্ছে তোমার A4 সাইজটা। এটা কি সাইজ? A4 সাইজ। এখন বলতে পারো A4 সাইজের মাপ কত? 8.27 ইন্টু 11.69। 11.69 বলো। A4 সাইজের মাপ কত? 8.27 ইন্টু 11.69। এটা হচ্ছে এই যে A4। তুমি যে পেজ লেটার থেকে A4 এ আনছো, এখানে কিন্তু তুমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাবা না, মনে হচ্ছে আগেরটাই হয়েছে। আসলে তো পরিবর্তন হয়েছে, একটু চেঞ্জ হয়েছে। এবার আসো লেটার সাইজটা, লিগ্যাল সাইজটা কিভাবে করব, যেটা হচ্ছে দলিল বের করার সময় যেটা লাগে। দলিল বা স্টাম্প তো তোমরা চিনো না? স্টাম্প সাইজের লম্বাটা কিন্তু কি থাকে? বড় হয়, লম্বায় বড় থাকে। এখন বলতে পারো লম্বায় কত ইঞ্চি থাকে লিগ্যাল সাইজ? তোমরা পারো? দেখো না, এখান থেকে প্র্যাকটিস করলে সে দেখবা। হ্যাঁ, এই যে লিগ্যাল সাইজ 14 ইঞ্চি থাকে। কয় ইঞ্চি? লিগ্যাল সাইজের লম্বায় থাকে 14 ইঞ্চি, আর পাশে থাকে 8.5। 8.5ই বেশি থাকে কেন? কারণ প্রিন্টারের এদিকে যে মানে ইটা উইথটা, এটা কিন্তু এর থেকে বেশি হয় না প্রিন্টারের যে সাইজ, এই ছোট ছোট প্রিন্টারগুলা। তাইলে আমরা 3টা সাইজ নিয়ে কাজ করব। লেটার সাইজ সবসময় ডিফল্ট অবস্থায় থাকবে, আর অফিসিয়াল কাজগুলো করবে A4 সাইজে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর। আর লিগ্যাল সাইজে কাজ করব কখন? দলিল করার ক্ষেত্রে, স্টাম্প করার ক্ষেত্রে, অথবা কোনো সরকারি চাকরির আবেদন করার ক্ষেত্রে কিন্তু লিগ্যাল সাইজের পেজ লাগে। সরকারি চাকরির আবেদন করতে গেলে লিগ্যাল সাইজ, ওই যে বরাবর এই সেই
বিভিন্ন মন্ত্রণালয়ের নাম থাকে, তারপরে ঢাকা দিয়া বিষয়, অমুক চাকরি অমুক পদে চাকরির জন্য আবেদন, বিষয়টি লেখা লাস্টে কি থাকে, সংযুক্ত থাকে। কি থাকে? সংযুক্ত। কি কি এটার সাথে তুমি এই অ্যাপ্লিকেশনের সাথে তুমি কি কি যুক্ত করে দিছো, সংযুক্ত থাকে। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, চারিত্রিক সনদপত্র, পে অর্ডার, এটা সেটা। এই জন্য ওটা অনেক লেখা, তো এই জন্য ওটা কি সাইজ লাগে? লিগ্যাল সাইজ লাগে। এবং লিগ্যাল সাইজে যখন তুমি পেজ নিবা, তখন এই বাম সাইডে মার্জিনের, অর্থাৎ মার্জিনের বাম সাইডে প্রচুর জায়গা রাখতে হয়, তখন 1 ইঞ্চি জায়গাতে কাজ হয় না। এখন তুমি বলতে পারবা 1 ইঞ্চি জায়গাতে কেন কাজ হয় না, বেশি কেন রাখতে হয় সরকারি চাকরির ক্ষেত্রে? কারণ কইতে পারবা? কইতে পারবা না। বেশি বাম দিকে জায়গা রাখে কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে 1 জন 2 জনের সাইন হবে না। তুমি একটা স্কুলে বা একটা কলেজে যদি দরখাস্ত দাও, ওটা হেডমাস্টার বা প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের একটা সাইন দিলেই মঞ্জুর, ওটা মনে করো কার্যকর। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তোমার 1 জন সাইন দিছে, তোমার চাকরি হয়ে যাবো? জীবনও না। তোমার এখানে বিভিন্ন লোকের সাইন, বাম দিকে প্রচুর লোক সুপারিশ করছে, করছে, দেখবা যে ভরে গেছে। এই জন্য বাম দিকে প্রচুর পরিমাণে কি লাগে? জায়গা লাগে। এখন আমরা শিখবো হচ্ছে মার্জিন। এই যে মার্জিনে যে 1 ইঞ্চি জায়গা আছে লেফটে, অর্থাৎ পেজের বাম দিকে কয় ইঞ্চি আছে? 1 ইঞ্চি। উপরে কয় ইঞ্চি আছে? টপে কয় ইঞ্চি থাকে ডিফল্ট অবস্থায়? মার্জিনে যাও, এই যে ডিফল্ট অবস্থায় যে এটা থাকে নরমাল। ডিফল্ট অবস্থায় কি থাকে? নরমাল, অর্থাৎ টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইট দিকেও 1 ইঞ্চি। তার মানে এটা হচ্ছে নরমাল। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পেজ সেটআপের মার্জিনে নরমাল কত ইঞ্চি থাকে? 1 ইঞ্চি করে থাকে। 1 ইঞ্চি, ইঞ্চির মাপে কিন্তু এটা, এটা আবার সেন্টিমিটার বা মিলিমিটার বা পিক্সেলের মাপে কিন্তু ইঞ্চি। তাহলে এখন কয়টা দাগ আছে? 2টা দাগ। 2টা দাগ মানে ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি। তাহলে নরমালি থাকে সব দিকে 1 ইঞ্চি করে। এখন তুমি যে সরকারি চাকরির জন্য একটা দরখাস্ত করবা, এখন কি আর 1 ইঞ্চি রাখলে কাজ হবে? এখন কত ইঞ্চি রাখতে বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য তুমি চলে যাবা কাস্টম মার্জিনে। মার্জিনে গিয়ে যে লেফট সাইডে মনে করো 2 রাখলা, ওকে। এই যে এখান থেকে লেখা শুরু করবা বরাবর তথ্য মন্ত্রণালয়, নারায়ণগঞ্জ, ঢাকা। এরপরে বিষয় লেখা, এরপরে দিয়া শুরু করে এই যে নিচে দিয়া লিখতে থাকো। তাহলে আমি বলতে পারো বাপ রে বাপ, এদিকে এত জায়গা, ওই যে কইলাম এদিকে এত জায়গা রাখতে হবে এই কারণে। ওকে, একটা এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পলে মনে রাখবা বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে মার্জিন কখনো কখনো ডাইনে, উপরে, নিচে, বামে, যখন যেখানে যেরকম দরকার তখন তোমাকে সেরকম করে নিতে হবে, এটা কিন্তু থাকে না অটোমেটিক। ওকে, এই হচ্ছে মার্জিন। এরপরে চলে আসে হচ্ছে ওরিয়েন্টেশন। এখন ওরিয়েন্টেশনটা কি? হ্যাঁ, ওয়েলকাম না তো, ওরিয়েন্টেশন বলো। হ্যাঁ, রোটেট করার জন্য, ঘোরানোর জন্য। ওরিয়েন্টেশনটা হচ্ছে ঘোরানোর জন্য, এটা বলতে হবে। এখন আমরা যে ডিফল্ট যে পেজটা নিয়েছি, এই পেজটা কিভাবে আছে? লম্বাভাবে, খারাপভাবে আছে। এখন এই পেজটাকে যদি তুমি আড়াআড়ি করে নিতে চাও, তাহলে তোমাকে যেতে হবে কোথায়? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে গিয়ে এই যে দেখো পোর্ট্রেট আছে, এটা এখন আমি ল্যান্ডস্কেপ করে দেবো, পেজটা আড়াআড়ি হয়ে যাবে। তাহলে ডিফল্ট অবস্থায় পেজ কিভাবে থাকে? পোর্ট্রেট অবস্থায় থাকে। আর যদি পোর্ট্রেট অবস্থায় আমার না লাগে, আমি যদি এরকম কাজ করে নিতে চাই, তখন এটা কি করতে হবে? ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। ওকে, আমরা আবার এটাকে সোজা করে দিলাম, কেটে দেই। তাহলে আমরা শিখলাম হচ্ছে পেজ সেটআপের মধ্যে কি কি শিখলাম? মার্জিন কিভাবে কমাতে বাড়াতে হয়, ওরিয়েন্টেশন অর্থাৎ পেজটাকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ কিভাবে করতে হয়, আর সাইজ হচ্ছে পেপারটা, সাইজটা পেপার যে মূল যে পেজটা, এটা আমরা A4 সাইজ অথবা লিগ্যাল সাইজ, আর ডিফল্ট অবস্থায় থাকে লেটার সাইজ। ওকে, এরপর চলে আসবো আমরা 5 নম্বর হচ্ছে শিখবো কিভাবে কলাম করে লিখতে হয়। আমরা সবাই পত্রিকা পড়েছি বা দেখেছি, অনেকে পড়েছি অনেকে দেখেছি যে কলাম করে লেখা থাকে। পত্রিকার নিউজগুলো কিভাবে থাকে? কলাম করে করে থাকে। তো আমরা কোন একটা লেখাকে যদি কলামের মধ্যে রাখতে চাই, সেটা কিভাবে করব?
এখন এটা কয় কলামে আছে? এক কলামে আছে। এখন আমি চলে যাব পেজ লেআউটে, কলামে, এই যে দেখো 1 কলামে আছে, আমি 2 কলাম করলাম। কার্সর 2 কলামে করলাম, এই যে দেখো এই লেখাগুলো যে মাঝখানে ভাগ হয়ে গেছে। এটা একটু ছোট করে দেই। 2 কলামে ভাগ হয়ে গেছে। এটাতে তেমন একটা বোঝা যাবে না। তোমাকে কলাম বুঝতে হবে হচ্ছে প্রচুর লেখা থাকতে হবে, নিউজ থাকতে হবে, নিউজ এই যেরকম অনেক লেখা থাকতে হবে, এটার মধ্যে কলাম বোঝা যাবে। এই দেখো এটা এক কলামে আছে না? আমি পেজ লেআউটে গেলাম, কলামে গেলাম, 2 কলাম করলাম, এই দেখো এগুলো সব এক কলামে চলে আসছে, বাকিগুলো ওই যে ওই কলামে চলে। আমি মনে করো এখন 2 কলামে আছে, তো এই শর্তাবলীটা আমি এই পাশে কলামে দিয়ে দিতে চাচ্ছি, মানে এতটুকু এক কলামে, আর শর্তাবলীটা আবার পরের কলামে দিতে চাচ্ছি। তাহলে এখন এইটাকে আমি এই পাশে নিয়ে আসবো কিভাবে? হ্যাঁ, কার্সর রাখলাম, এন্টার দিলে তো এক এক ধাপ করে যাবে, আমি তো এক চান্সে আনতে চাচ্ছি। কন্ট্রোল শিফট, এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার জন্য। এই দেখো আমি দলিলটাকে 2 কলামে ভাগ করে দিলাম। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কোন একটা কলামকে আমরা 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম আমাদের প্রয়োজন মতো আমরা করে নিতে পারবো। এরপরে দেখো এই যে কলাম করলাম, মাঝখানে যে গ্যাপটা আছে, ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি একটা লাইন টেনে দিতে চাই, একটা সরাসরি একটা দাগ টেনে দিতে চাই। এটা কিভাবে? ওই ক্লাস করে না, ওই অ্যানসার দেওয়া, তোমরা আগ করে দাঁড়া থাকো, আমি তো বুঝলাম না কিছু। হ্যাঁ, মোর কলামে গিয়ে এই দেখো এটা হচ্ছে লাইন বিটুইন। কি করতে হবে? লাইন বিটুইন। বলো কি করতে হবে? লাইন বিটুইন। লাইন বিটুইন মানে কি? লাইন মানে তো সারি, আর ভাগ করা 2 এর মধ্যে। তাহলে এই যে দেখো 2টা কলাম, এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, এখানে মাঝখানে একটা দাগ চলে আসছে, দেখো ওকে, এই দেখো ভাগ হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে মাঝখানে যে এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমরা নির্ধারণ করেছি না ও একা একাই ফাঁকা হয়ে গেছে? আচ্ছা, এখন এই ফাঁকা জায়গাটাকে আমরা আরেকটু ই করতে চাই, মানে কমাতে চাই বা বাড়াতে চাই, এটা কিভাবে করব? কিভাবে? না, তোমরা প্র্যাকটিস করো নাই, আবার যাও এখানে। এই যে দেখো এখানে আছে কলাম, এখানে আছে কলাম, আর এখানে আছে স্পেসিং। স্পেসিং দেওয়া আছে কত? 0.5। এখানে এসে তুমি অন দিয়ে দাও, এক। হ্যাঁ, এই যে দাগের বাম দিকে 5 বা ডান দিকে 5, মানে মোট 1 ইঞ্চি আছে এখানে জায়গা। তাহলে এখানে গিয়ে আমরা কি করব? লাইনের স্পেসিংটা কমাবো বা বাড়াবো। আমি যদি 0.2 করে দিই, 0.2, তাহলে তো একেবারে মিশে যাবে একটার সাথে আরেকটা। তাহলে এখানে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাও আমাদের কখনো কখনো কমানো বা বাড়ানোর প্রয়োজন হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা সিনিয়র ভাবে ক্লাস করছো, এই ক্লাসগুলো করছো, আসলে তোমাদের অনেক সমস্যা আছে বুঝলাম, তোমাদের প্র্যাকটিস পর্যাপ্ত করা দরকার, এই জন্য তোমাদেরকে ডেকে এনে ক্লাসে বসাইছি। তো ধন্যবাদ। আজকের ক্লাসে যারা যুক্ত ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।